মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আফসার ভাই, আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে আজকে। এরকম তো আপনাকে কোনোদিন দেখি না। কোনো সমস্যা? দীপক বাবু, হ্যাঁ, ঠিকই বলেছেন। আসলে আমি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত। চিন্তিত? কি নিয়ে চিন্তিত? বস্তুতপক্ষে আমি জাতির ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। জাতির ভবিষ্যৎ নিয়ে চিন্তিত কেন? কি সমস্যা? এই যে কিছুদিন আগে পরীক্ষার ফলাফল প্রকাশ হলো। হ্যাঁ, ওই তো এইচএসসি। হ্যাঁ, এইচএসসি। এই ফলে আমরা কি দেখলাম? 90% ওপরে পাশ করে বেরিয়েছে। হ্যাঁ, মোর দ্যান 80%। তো এটা খুশি না? এই গোল্ডেন এ প্লাস, এ প্লাস, আমি তো খুশি। আপনি খুশি না? নিশ্চয়ই। আপনার মতো খুশি হতে পারলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম, কিন্তু খুশি হতে পারলাম না বলে আমি দুঃখিত। কেন? কি কারণ কারণে? এই পাশ করা ছাত্রছাত্রীরা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় মাত্র 14 জন ইংরেজিতে পাশ করেছে। তারপর সহস্রাধিক জিপিএ পাওয়া ছাত্র ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় টেকেনি। তাহলে বাবা, এত লেখাপড়া, এত রেজাল্ট, এগুলোর কোনো মানে আছে বলে? হ্যাঁ, তা বলতে পারেন। তা তারপর ধরুন যে নবম দশম শ্রেণীতে যারা অধ্যয়ন করছে তাদের আপনি দেখুন, তাদের সিলেবাস দেখলে দেখবেন যে নবম শ্রেণীতে যেই ছেলেটি পড়ছে ওকে বস্তুতপক্ষে 2 বছরের সিলেবাস 1 বছরে পড়তে হচ্ছে। ওই ছেলেটি যখন ক্লাস 10-এ উঠে যাচ্ছে তখন কিন্তু তার খুব সামান্যই বাকি থাকে সিলেবাসের, অর্থাৎ পুরো 10 জুড়ে তার কিন্তু লেখাপড়ার চাপটা কমে আসছে। এই চাপের অসামঞ্জস্যতা ওর তো শিক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রধান অন্তরায়। আমাদের সময় ছিল নাম্বার সিস্টেম, অর্থাৎ কেউ যদি 99 মার্কস পেয়ে থাকতো সে জানতো সে 99 পেয়েছে, কেউ যদি 80 নাম্বার পেয়ে থাকতো সেও জানতো সে 80 পেয়েছে, কেউ যদি 1 মার্ক কম লেটার মার্কের চেয়ে 79 পেত সেও জানতো যে 1 মার্কের জন্য তার লেটার মার্কটা ছুটে গিয়েছে। অথচ এখন গড় পড়তা সবাই 80 থেকে 100 হলেই A+। এটার আমি কোনো জাস্টিফিকেশন দেখি না। তারপর মনে করেন যে আমাদের সময় কি ছিল, মেধা যাচাইয়ের একটা সুবর্ণ সুযোগ ছিল, অর্থাৎ প্রথম থেকে 20তম স্থান পর্যন্ত নির্ধারণ করা হতো। সারা দেশব্যাপী শীর্ষ 20 জন ছাত্রকে সম্মাননা জানানো হতো। এটার একটা প্রয়োজন ছিল, তাগিদ ছিল ভালো করার। কিন্তু এখন তো কেউ কোনো স্থান নির্ধারণের জন্য পরীক্ষা নামছে না, সবাই নামছে 80 থেকে 100, অর্থাৎ A+ পেলেই সই। এটা কোনো সিস্টেম হলো না। কেন? এ তো আমি ভালো দেখি, সবাই ভালো রেজাল্ট করছে। আপনি এত খুশি না? ভালো রেজাল্ট করছে, হ্যাঁ, কিন্তু ওই ইউনিভার্সিটিতে ভর্তি হতে গিয়ে ইংরেজিতে 14, টিকছেই না ইউনিভার্সিটিতে, অথচ গোল্ডেন জিপিএ পেয়ে বসে আছে। সেই লেখাপড়ার কোনো দাম নেই। বরং আমি মনে করি আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে কর্মমুখী করতে হবে। কর্মমুখী শিক্ষা ব্যবস্থায় আমরা যতদিন পর্যন্ত না উত্তরণ করতে পারবো ততদিন বস্তুতপক্ষে এদেশের শিক্ষায় কোনো লাভ হবে বলে আমি বিশ্বাস করি। কি বললেন? মানে কর্মমুখী মানে কি বোঝাতে চাচ্ছেন? আপনি দেখুন যে আমাদের সরকারি নিয়োগ পদ্ধতিটা কেমন। আপনাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বিসিএস পরীক্ষায় বসতে হবে, তারপরে নির্ধারণ হবে যে আপনি কোন সার্ভিসের জন্য উপযোগী। তো সেই পরীক্ষায় কারা পার্টিসিপেট করে? আপনি দেখবেন যে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে একজন বিসিএস পরীক্ষা দিয়ে এয়ারপোর্টে কাস্টমস ইন্সপেক্টর। আবার দেখবেন যে ঢাকা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করে বিসিএস পরীক্ষার কল্যাণে সে হচ্ছে পুলিশ অফিসার।
এর তো কোনো দরকার নেই বাবা। তাহলে তুমি কেন এতগুলো বছর একটা সিট নষ্ট করে তুমি ডাক্তারি পড়েছো? ওখানে তো আরেকজন পড়তে পারতো। এই জন্য আমি মনে করি যে এই বিসিএস পরীক্ষাটাই শুরু হওয়া উচিত উচ্চ মাধ্যমিক পাশ করার পরে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে একজন বিসিএস পরীক্ষায় বসবে, সরকার নির্ধারণ করবে কাকে কোন পদে বসাবে, সেই অনুযায়ী তার শিক্ষা ব্যবস্থা দাঁড়াবে। অর্থাৎ কাউকে যদি সরকার মনে করে যে ওকে ইঞ্জিনিয়ারিং সেকশনে দেবে, তাকে সে বুয়েটে পাঠিয়ে দেবে। কাউকে যদি মনে করে তাকে সিভিল সার্জন বানাবে, তাকে সে ঢাকা মেডিকেল বা অন্যান্য মেডিকেলে পাঠাবে। কাউকে যদি মনে করে যে কাস্টমসে বা ট্যাক্সেশনে কাজ করবে, তাহলে তাকে কমার্স ফ্যাকাল্টিতে পাঠিয়ে দেবে। তাহলে দেখবেন যেমন শিক্ষা তেমন কর্মটা আমরা আদায় করতে পারব। এবং আপনি শুনে খুশি হবেন যে আমি চলমান শিক্ষা ব্যবস্থা এবং কর্মপরিণতির ওপরে একটা প্রবন্ধ লিখছি। আচ্ছা আচ্ছা, এটা তো একটা ভালো খবর। এর আগে সবাই থিসিস করেছেন, এখন এই প্রবন্ধ লিখছেন। তাহলে তো জনগণের কোনো উপকার হবে না। এই লালটু, তোমার গার্লফ্রেন্ড নাই? না, কেন? এটা তুমি কি বললা? মানে তোমার উপর তো মেয়ের হামলায় পড়ার কথা, তাই না? আমার মতে যারা হামলে পড়ে তারা সত্যিকার অর্থে ভালোবাসে না। ওরে বাবা, আসছে প্রেমের ফিলোসফার। আচ্ছা শোনো না, তুমি মানে প্রেমের ব্যাপারে আর কি কি জানো? আমাকে একটু টিপস দাও না। মানে আমার তো বয়ফ্রেন্ড নাই, তোমার কাছ থেকে টিপস নিয়ে যদি একটা প্রেম করা যায়। আমি কিছু জানি না, কিন্তু ওয়াসিমের মতে ভালোবাসা হচ্ছে চুম্বকের মতো। একটা ছেলে আর একটা মেয়েকে চুম্বকের মতো পরস্পর দিকে টেনে নিয়ে আসে। তোর এখানে এত কি? হ্যাঁ কি তুই পড়াবি? পড়া, তাহলে আমি চলে যাচ্ছি। না মানে আমরা না চুম্বকের আকর্ষণ বিকর্ষণ নিয়ে কথা বলছিলাম। মানে সমমেরুতে চুম্বক আকর্ষণ হয়, বিপরীত মেরুতে বিকর্ষণ হয়। যাও গিয়ে নিজের পড়াটা করো। আচ্ছা নীল, তোমাকে যে হোমওয়ার্ক দিয়েছিলাম বাসায় দিয়ে করতে, ওটা নিয়ে এসছো? হ্যাঁ ম্যাম। বাহ, ভালো হয়েছে তো, ভেরি গুড। কি ব্যাপার, তুমি এখানে এখানে দাঁড়ায় আছো কেন? তোমার লজ্জা নাই? তুমি আমার গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের সাথে কিসের লজ্জা আর কিসের নির্লজ্জা? তাই না? তো চলো বাসায় চলো। বাসায় কেন? তুমি না আমাকে ভালোবাসো, বাসায় চলো। বাসায় যে সবাইকে বলবে দ্যাট ইউ লাভ মি। বাসায় যাওয়ার জন্য মানসিকভাবে প্রিপারেশনের দরকার আছে। যেহেতু বাসায় গিয়ে আমি আমার ভালোবাসার কথা বলবো, সেক্ষেত্রে অনেক কিছু বুঝে শুনে স্ট্যাবল হয়ে তারপরে বাসার মানুষের কাছে গিয়ে বলা যেতে পারে। এরকম হুটহাট গিয়ে বলা যায় না যে আমি ওকে ভালোবাসি। দেখো ইসাক, তোমার না সব জায়গায় প্রবলেম। এইখানে প্রবলেম, ওইখানে প্রবলেম, আমার সাথে রেস্টুরেন্টে যাইতে প্রবলেম, ছাদে দেখা করতে প্রবলেম, আমি তোমার হাত ধরলে প্রবলেম। তোমার তোমার সব জায়গায় প্রবলেম। অ্যাকচুয়ালি না, তুমি নিজে একটা প্রবলেম। আমার প্রবলেমের কথা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু তোমার প্রবলেম হচ্ছে তুমি একটু বেশি ফাস্ট। এখানে ফাস্টের কিছু নাই, দিস কল্ড স্মার্টনেস। তুমি যে একটা ব্যাকডেটেড ছেলে, এটা কি তুমি জানো? আসলে তুমি গাড়ি ফার্স্ট গিয়ারে চালাচ্ছ তো, যেদিন ফোর্থ গিয়ারে চালাতে পারবা সেদিন আমার সাথে যোগাযোগ করো। তার আগ পর্যন্ত গাড়ি গ্যারেজে নিয়ে বসে থাকো।
ইলিয়াস কাঞ্চন, তুমি গাছের ডাল ভাঙছো কেন? আমি দেখছি ঠিক আছে কিনা দেখছি, মনে হচ্ছে একটু মরে মরে গেছে। তোমার তো এখন এটা দেখার কথা না। তোমাকে আমি বলেছিলাম যে আমার বাগানে গোলাপ গাছে কতগুলো গোলাপ ফুটেছে, কতগুলো গোলাপ ফোটার অপেক্ষায়, আর কতগুলো কলি আছে, সেই তথ্যটা তুমি আমাকে দেবে। করেছি, লেট মি চেক। আমি আমার বিগত অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছি। আচ্ছা, মোট 8টি গাছ আছে, হ্যাঁ, 12টি ফুল ফুটি আছে, 4টি আদা ফোটা অবস্থায় আছে, 20টি কলি আছে। ভেরি গুড, ভেরি গুড। তুমি অ্যাসাইনমেন্ট বেশ সাকসেসফুলি কমপ্লিট করেছো, থ্যাংক ইউ। তাহলে এবার তোমাকে আমার পরবর্তী অ্যাসাইনমেন্টে পাঠানো যাবে। জি, জাস্ট এ মিনিট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বের করো, রেকর্ডার অন করো, রেকর্ডার অন করো। বলবো? জি। হ্যাঁ, তোমার কাজ হচ্ছে যে আজকে আমাদের এই এলাকায় কতগুলো বাড়ি আছে, সবগুলো বাড়ির যেই সীমানা নির্ধারণী দেয়াল অর্থাৎ বাউন্ডারি দেয়াল আছে, সেগুলোর একটা উপাত্ত সংগ্রহ করে নিয়ে আসবে। আর শুধু সেই উপাত্ত আনলেই হবে না, তোমাকে বের করে দেখতে হবে যে কতগুলো দেয়াল অবিকৃত আছে, অর্থাৎ একদম রং টং সব ঠিকঠাক মতো আছে সেটা, এবং পাশাপাশি কতগুলো দেয়ালে পোস্টার, চিকা, ময়লা, পানের পিক, বিজ্ঞপ্তি এগুলো সাঁটানো আছে, সেগুলো দেখতে। কিছু কিছু ছোট ছোট বাড়ি আছে যেগুলো টিন দিয়ে তৈরি করা এবং বাউন্ডারিটাও টিন দিয়ে। এই পরিসংখ্যানটা কি নিয়ে আসবো? অবশ্যই নিয়ে আসবে। তোমাকে তো আমি বলেছি যে সীমানা নির্ধারণী দেয়াল বলতে যা বোঝো সেগুলোই তোমাকে লিপিবদ্ধ করতে হবে। এর মধ্যে টিনের যদি দেয়াল থাকে সেটা, আবার কাঠের দেয়াল থাকলে সেটার উপরও তোমার তথ্য সংগ্রহ করতে হবে। কিছু কিছু কাপড়ের পোস্টার একটা গাছের সাথে আরেকটা গাছের, একটা গাছের সাথে আরেকটা গাছের ঝুলানো আছে, এগুলোও কি নিয়ে আসবো? হ্যাঁ, তুমি যাই করো না কেন তুমি একটু তাড়াতাড়ি করতে হবে। আর শোনো, তোমার কিন্তু আরেকটা কাজ করতে হবে। এই যে আমাদের এই মহল্লায় যতগুলো গাছ আছে, এই গাছগুলোর একটা সংখ্যা তোমার তুলে নিয়ে আসতে হবে, এবং অবশ্যই এই গাছগুলোর মধ্যে অবিকৃত গাছ কতগুলো, ক্ষতবিক্ষত বিকৃত হয়ে গেছে যেগুলো, মানে এই যে এই পোস্টার, তারপর মনে করো যে ওই টিনের সাইনবোর্ড, টুলেট এগুলো লাগানো আছে যে গাছগুলোতে, সেগুলোর একটা উপাত্ত সংগ্রহ করতে হবে। এবং সর্বোপরি কতগুলো প্রাচীন গাছ আছে আর কতগুলো অর্বাচীন গাছ আছে, সেগুলোর একটা উপাত্ত তুমি আমাকে বিকেলের মধ্যেই দেবে। আমি কি আমার এই নতুন অ্যাসাইনমেন্ট এখন থেকে শুরু করব? এটা বন্ধ করো। তুমি কি লাঞ্চ করেছো? আমার খিদা নেই, মনে হয় করেছি। তাহলে তোমার আর দেরি করার দরকার নেই, তুমি এক্ষুনি বেরিয়ে পড়ো, দ্রুত কাজটা শেষ করে সূর্য ডোবার আগেই তুমি আমাকে তথ্যটা দেবে। জাস্ট মিনিট। সূর্য ডোবার আগে? আমি এখনই যাচ্ছি। তাদের 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 মানে কারাগারে কি করস? টাঙ্গি বরস না? কাজে মেয়ের লোকে টাঙ্গি বরস না? হ্যাঁ, এইসব কাম করস আমার সামনে বয়া? কি কি? আমি আফসারুল আমিন সাহেবের দেয়া অ্যাসাইনমেন্টের কাজ করছি। রাখতো না স্যার, আমি দেখলাম এটা তাড়াতাড়ি তুই টাঙ্গি মারতেছিস, আবার মিথ্যা কথা করো। ওই হাত নামায় কথা বল, হাত নামায় কথা বল। কি লেট মি? কি বাংলায় কথা বল, বাংলা। লেট মি মানে কি? লেট মি মানে কি? আমাকে কথাটা শেষ করতে দেন। বলো, তোমার কথা বলো। আমি কাজ করছি, কাজ আমার কাজ, আমি কাজ করছি। বুঝছি, দেখি দেও কই এই কাজগুলো কি তোমাকে বাবা দিছে? আফসারুল আমিন সাহেব দিয়েছে। জি, সবই ঠিক আছে। এই যে ডিশের ব্যানারের সংখ্যা জানতে চাইছে, এটা বলবা না, এটা তুমি জানোই না, ঠিক আছে? কারণ ডিশের ব্যানারের সব কাজ আমি করছি, সারা এলাকায় 300 ব্যানার আমি লাগাইছি, এটা তুমি উল্লেখ করবা না, ঠিক আছে? তুমি এটা জানো না? আমি তো জেনে গেছি।
জেনে গেছো ভালো কথা, কিন্তু ঘাজিনি আমি জানি, ভুলে যাবা, সমস্যা নেই। আর একটা কাজ করতে পারো, প্রত্যেকটা গাছে তুলার মিস্ত্রি, ঠিক আছে, এগুলো কতগুলো আছে, কতগুলো বোর্ড পিন আছে, সব কিছু উল্লেখ করবা, তাহলে রিসার্চে ভালো হবে। মনে করো রিসার্চের কাজটা কি, যত ক্ষুদ্র জিনিসগুলো তুমি ভালো মতো মেনশন করতে পারবা, রিসার্চের ডাটা, তাহলে ডাটা কালেকশনগুলো বাড়ে, তো রিসার্চের ফলপ্রসূ ভালো হয়। ঠিক আছে, টেকনিক চেক, একটু রেকর্ড। আচ্ছা রেকর্ড করে রেকর্ড। হাই, তুমি হাতে কি নামতা গো না? আপনি এক চামচ চা খাবার নিয়ে এতক্ষণ সময় লাগে কখনো কোন 20 সেকেন্ড 30 সেকেন্ড পার হয়ে গেল গা। তুমি কি আমার সাথে ফাজলামি করো? আই মেয়ে, শোনো, আমি কিন্তু ফাজিল ছেলে মেয়ে একদম পছন্দ করি না। আমি তো ফাজিল না বড় ভাইয়া, আমি হলাম কি যখন সবাকে আমি দেখি বুঝছেন তখন আমি কই আসসালামু আলাইকুম, আমি আমাকে যাই যা কথা কই সব এক কান্দে ঢুকাই এক কান্দে বের করে দিই বুঝছেন। আমি তো বদ্ধ মেয়ে বুঝছেন, আমি কোনো ফাজিল টাজিল না। তোমাকে যদি কেউ বকা দেয় তখন মন খারাপ হয় না, নাকি তখনও তুমি হাসো? তখনও হাসি বড় ভাইয়া, এক কান দিয়ে কথা ঢুকাই আরেক কান দিয়ে বের করে দিই বুঝছেন। আপনিও আমার মতো এটা করবেন, এক কান দিয়ে শুনবেন আরেক কান দিয়ে বের করে দিবেন, তাহলে দেখবেন আপনার মন একেবারে ফ্রেশ, আপনার একেবারে মন টন কিছু খারাপ হবে না। আমার তো কথা শোনা ছাড়াই মন খারাপ থাকে, সব সময় সব বিপদ আমার সাথে ঘটে। আমি খুব মন খারাপ করে যখন থাকি তখন নদীর পাড়ে চলে যাই। আমি, পানি আর বাতাস, এই তিনটা জিনিস নিয়ে থাকতে থাকতে মন ভালো হয়ে যায়। তোমার মন খারাপ হলে ভালো করার রহস্যটা কি? খাবার, আমাকে যদি 4 বেলা খাবার দেন তাহলে আমি একেবারে ঠিকঠাক, আর যদি খালি যদি খিদা লাগলে যদি আমি খাবার না পাই তাহলে মনে করেন যে আমার কি মানে ক্যাঙ্কাজানি লাগে বুঝছেন। শোনেন বড় ভাইয়া, আপনার কি খিদা লাগছে, বেশি বেশি করে খেলে মনে করেন যে মন টন ফ্রেশ, ফ্রিজের মধ্যে টাটকা মিষ্টি আছে, 2টা মিষ্টি নিয়ে এসে দিই, গপাত করে খাবেন, মন টন একেবারে ফ্রেশ। বসেন 2টা মিষ্টি আনি।